ইস্তেমা ময়দানের দখল নিয়ে জোবায়ের সাতপন্থীদের সংঘর্ষে নিহত 4। হামলাকারীদের গ্রেফতার দাবি, দুপক্ষকে মাঠ ছাড়ার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। 10 ট্রাক অস্ত্র মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সহ 7 জন খালাস। সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 জনের। উলফা নেতা পরেশ বড়ুয়া যাবজ্জীবন কারাদণ্ড। হিংসা নয়, 31 দফা বাস্তবায়নই হবে অন্যায় নির্যাতনের জবাব, বললেন তারেক রহমান। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, মত নেতাদের। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ, প্রবাসীদের পাঠানো অর্থ লুটপাট করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, দাবি আসিফ নজরুলের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট, সংবাদ শিরোনাম। টঙ্গীতে বিশ্ব ইস্তেমা ময়দানের দখলকে কেন্দ্র করে তাবলিগ জামাতের মাওলানা জুবায়ের ও সাতপন্থীদের মধ্যে সংঘর্ষে 4 জন নিহত ও শতাধিক মুসল্লি আহত হয়েছেন। আহতদের অনেককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে টঙ্গীতে 4 প্লাটুন বিজিবি এবং ঢাকা মেডিকেলে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে। গাজীপুর প্রতিনিধি মীর মোহাম্মদ ফারুকের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। টঙ্গীর বিশ্ব ইস্তেমা ময়দানে 29 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত মাওলানা জুবায়ের পন্থীদের 5 দিনের জোর ইস্তেমা সম্পূর্ণ হয়েছে। এরপর থেকেই ইস্তেমা ময়দানে পুরোপুরি জুবায়ের পন্থীদের দখলে রাখা হয়। নানাভাবে মাঠ ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হলেও তারা তা মানতে নারাজ। এমন পরিস্থিতিতে রাত 3টার দিকে সাতপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইস্তেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জুবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাতপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাতপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে। এ ঘটনায় নিহত হন 3 মুসল্লি, আহত হয়েছেন শতাধিক। কামারপাড়া ব্রিজ থেকে ওই মোড় পর্যন্ত মানুষে একদম ভরা ছিল। তো ওইখান থেকে আমাদের সাথী দেখে মাদ্রাসার ছাত্ররা ওই প্রথম গেটের ওই পাশে যেখানে বিদেশি মেহমানরা থাকে সেইখানে ছাদে উঠে আমাদেরকে ইট পাটকেল নিক্ষেপ করে। 4-5 জন ছেলে ট্যাগার আছে, ট্যাগার সাথে যাওয়ার পথে সাপ করে যেন একটাই মারলো। তার গরু জব বলে যে রক্ত বের হয়, আমাদের সামনে রক্ত বের হতে থাকলো। আমাদেরকে গেট আটকে রেখেছে, আমাদেরকে মারছে, আমাদেরকে 3-4 দিকে ওনারা এরকম জবাই করে দিচ্ছে, ওই যে গেটের মধ্যে জবাই করে দিচ্ছে। তাহলে এটা তো কাম্য না। মুসলমান তো মুসলমান ভাই এই জন্য মুসলমান কাটাকাটি করবে, এটা মুসলমানের চরিত্র না। যারা এটা করতেছে তারা বিন চরিত্রের মানুষ। এদিকে বুধবার সকাল থেকেই মাঠ দখলে রয়েছে সাত অনুসারীদের। ইস্তেমা ময়দানেই 20 ডিসেম্বর থেকে 24 ডিসেম্বর পর্যন্ত জোর ইস্তেমা করতে চান তারা। আমরা কামারপাড়া থেকে সুইচ গেট পর্যন্ত রাস্তার মাঝখানে রাতে ঘুমানোর জন্য আমাদের সাথীরা বিছনা করছিল। ওই অবস্থায় যখন আক্রমণ করলো, তখন ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে তারা যখন মাঠে প্রবেশ করলো, টিকতে না পেরে ঠিক তার পিছে পিছে আমাদের সাথেও প্রবেশ করলো। মামুনুল হক সাহেব এইখানে দাঁড়িয়ে এই বক্তব্য দিয়েছে যে তুরাগ নদী রক্তে লাল করে দিব, তবু টঙ্গী ইস্তেমা ময়দান আমরা হাতছাড়া করব না। এই কথাগুলি যারা বলে মানুষকে উস্কানি দিয়ে আজকে এই ঘটনার অবতারণা করেছেন, এই ঘটনার জন্য তারাই দায়ী। যে মাঠ আমাদের ইস্তেমার কার্যক্রমের জন্য বরাদ্দ, সেটা ছেড়ে অন্যত্র যাব কেন? অতএব জোর এখানেই হবে ইনশাআল্লাহ। ইস্তেমা মাঠে সংঘর্ষের ঘটনায় ঢাকা মেডিকেল সহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন মুসল্লিরা। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনে তার প্রস্তাবে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। মালয়েশিয়ার উচ্চশিক্ষা মন্ত্রী সাক্ষাৎ করতে গেলে তার কাছে সম্মেলনের কথা উল্লেখ করেন মিশরে অবস্থানরত ডক্টর মোহাম্মদ ইউনুস। এর আগে বুধবার স্থানীয় সময় সকাল 11টায় কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় প্রধান উপদেষ্টাকে বহনকারী বিমানটি। তাকে স্বাগত জানান মিশরের পাবলিক বিজনেস সেক্টর মন্ত্রী মোহাম্মদ শিমি। আজ মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী ডক্টর জাম্বরি আন্দেল কাদির কায়রোতে সেন্ট রেজিস হোটেলে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন। তারা মালয়েশিয়ায় বাংলাদেশিদের বিনিয়োগ, উচ্চশিক্ষার সম্পর্ক সম্প্রসারণ, রোহিঙ্গা সংকট এবং আসিয়ানে বাংলাদেশের যোগদানের সম্ভাবনা সহ দুই দেশের পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলোচনা করেন। D8 সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে সাইডলাইনে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। এছাড়া বৃহস্পতিবার কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার।
আলোচিত 10 ট্রাক অস্ত্র চোরাচালান মামলায় মৃত্যুদণ্ড পাওয়া সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 7 জনকে খালাস দিয়েছে হাইকোর্ট। আর উলফা নেতা পরেশ বড়ুয়াকে মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে যাবজ্জীবন দেওয়া হয়েছে। এছাড়া মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে 6 জনকে 10 বছর করে কারাদণ্ড দিয়েছে উচ্চ আদালত। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইনশৃঙ্খলা বাহিনী, যা 10 ট্রাক অস্ত্র মামলা নামে পরিচিত। এই নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে চোরাচালানের অভিযোগ এনে 2টি মামলা হয়। আলোচিত এই মামলার তদন্ত শুরু বিএনপি সরকারের আমলেই। পরবর্তীতে 11 সরকারের সময় অভিযোগপত্র দাখিলের মাধ্যমে শুরু হয় বিচার। সাক্ষ্য গ্রহণ করা হয় 28 জনের। তবে রাজনৈতিক পালাবদলে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। শুরু হয় নতুন করে তদন্ত। তখনই অভিযুক্ত করা হয় সাবেক শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ গোয়েন্দা সংস্থার কয়েকজনকে। ফাঁসির আদেশ দেওয়া হয় লুৎফুজ্জামান বাবর, মতিউর রহমান নিজামী, ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া সহ 14 জনকে। বিচারিক আদালতের রায়ের 10 বছর পর 14 আসামির মধ্যে খালাস দেওয়া হয় 7 জনকে। 14 জনের ভিতরে 7 জনকে খালাস দিয়েছেন, 6 জনকে 10 বছরের সাজা দিয়েছেন এবং 1 জনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন। এরই প্রেক্ষিতে এই মামলা আজকে নিষ্পত্তি হলো। জনাব লুৎফুজ্জামান বাবরকে এই মামলার প্রধান আসামি করা হয়েছিল দ্বিতীয় তদন্তের ভিত্তিতে। এই জনাব লুৎফুজ্জামান বাবরকেও আজকে খালাস দিয়েছেন, এই কথা বলে যে তিনি রাজনৈতিক উদ্দেশ্যের ভিকটিম, শিকার, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ কেউ হাজির করতে পারেনি। মামলার রায়ে উঠে আসে রাষ্ট্রপক্ষের আইনজীবী, তদন্ত সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা। এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা, সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায় উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। নিরপরাধ কাউকে সাজা দেয়া কখনোই বিচারের উদ্দেশ্য হতে পারে না। মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এস এম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। জয়পুরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা খারিজ করে দিয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। জয়পুরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক রেজা বাদী হয়ে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে 2017 সালের 13 ফেব্রুয়ারি মামলাটি করেন। মামলাটি খালাস দেয় সদরের কোর্ট চত্বর হতে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপি। এতে জেলা বিএনপির আহ্বায়ক গুলজার হোসেন সহ নেতাকর্মীরা অংশ নেন। জয়পুরহাট কোর্ট হতে মিথ্যা মামলার আজকে খালাস পেল। এই খালাস পাওয়ার কারণে সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সবাই খুশি। সেই খুশির জন্য আজকে আমাদের সব নেতৃবৃন্দ কোর্ট চত্বরে উপস্থিত হয়েছে এবং এখান থেকে আমরা কোর্টের বাইরে যেয়ে আমাদের উৎসব পালন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দলের নেতাকর্মীদের নামে মিথ্যা গায়েবী মামলা দেয়া হয়েছে। অনেকেই হাত করা পড়ে বাবা মায়ের জানাজায় অংশ নিয়েছেন। তা সত্ত্বেও হিংসায় নয়, 31 দফা বাস্তবায়নের মধ্য দিয়ে অন্যায় নির্যাতনের জবাব দেওয়ার কথা বলেন তারেক রহমান। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক টাঙ্গাইল, গাজীপুর মহানগর ও নারায়ণগঞ্জ মহানগরের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি বলেন, দেশ এবং দেশের বাইরে অনেক ষড়যন্ত্রকারী রয়েছে যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, দেশ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে উল্লেখ করে তা ধরে রাখার আহ্বান জানান তারেক রহমান। আমাদের বহু সহকর্মী গুম হয়েছে, খুন হয়েছে গত 15, 16, 17 বছরে। জুলাই আগস্ট মাসে আমাদের 500 জনের
উপরে নেতা কর্মী সারা দেশে আমাদের খুন হয়েছে। যদি জবাব দিতে হয় তাহলে তারা যা করেছে সেভাবে করলে জবাব দেওয়া হবে না, তাহলে তাদের আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকলো না। সে অধম বলে কি আমরাও অধম হব নাকি? আমাদেরকে যদি জবাব দিতে হয়, আমাদের 31 দফা যদি আমরা সফল করতে পারি তাহলেই জবাব দেওয়া হবে। যারা দেশি এবং বিদেশি ষড়যন্ত্রকারী, যারা চায় না এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, যারা চায় না এই দেশের মানুষ রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে সফল হোক, আমরা যদি 31 দফা সফল করতে পারি, তাহলে মানুষের ভোটের অধিকারকে প্রতিষ্ঠিত করতে পারি, তাহলেই তাদেরকে আমাদের জবাব দেওয়া হবে। ভোটের রোডম্যাপ নিয়ে বিএনপির যে প্রত্যাশা ছিল তা পূরণ হয়নি বলে জানিয়েছেন দলটির নেতারা। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যেই নির্বাচন সম্ভব বলে মনে করেন তারা। সংস্কারের কথা বলে ক্ষমতা দীর্ঘস্থায়ী করা চলবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। রিপোর্ট করছেন সিকান্দার ইমান। রাজধানীর বনানীর করাইল এলাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে মেডিকেল ক্যাম্প হয়। অসহায় দুস্থ মানুষদের এ সময় বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়। গণতান্ত্রিক যাত্রায় কোনো কৌশল প্রয়োগ না করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এ নেতা বলেন, ভোটের অপেক্ষায় আছে দেশের জনগণ, তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সংস্কার সেরে ভোটের আয়োজন করতে হবে। নির্বাচনের রোডম্যাপ জনগণ প্রত্যাশা করেছিলেন মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, এই অন্তর্বর্তী সরকারের কাছে। সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। যে ঘোষণাটা এসছে গতকালকে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার প্রেস সচিব দিয়েছেন, সেটা ওনার ভাষণেরই একটি অংশ ছিল। আমরা সরকারি ঘোষণার সাথে একমত কিনা সেই বিষয়ে পরে কথা বলতে পারি, কারণ এটার সাথে যৌক্তিকতা যায় না। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে ভারত সরকার ও সেদেশের মিডিয়ার অপপ্রচারের প্রতিবাদে প্রেস ক্লাবের সামনে সভা করে 12 দলীয় জোট। অন্তর্বর্তীকালীন সরকারকে অতীতে, বর্তমানে ও ভবিষ্যতে বিএনপির সহযোগিতার কথা জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর এসজেডএম জাহিদ হোসেন। তবে সংস্কারের কথা বলে ক্ষমতায় থাকার প্রবণতা ঠিক হবে না বলেও জানান তিনি। অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা ঠিক করুন কে কোন কথা বলবেন, দায়িত্ব নিয়ে বলবেন। এক একজন এক এক কথা বললে মানুষের মধ্যে বিভ্রান্তি হবে। আমরা চাই আপনারা সার্থক হন, সফল হন। শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় বাংলাদেশের ওপর আধিপত্য বিস্তার করতে না পারায় ভারতের গাত্রদাহ হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন করে ভারত বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা মনে করে যে এটা চিরদিন আমাদের গোলাম হয়ে থাকবে, অনুগত হয়ে থাকবে। আমি ভারতের দিল্লির নীতি নির্ধারকদেরকে বলি, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করেন, তাহলে আপনার ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন? এ সময় ভারতীয় পণ্যে আগুন জ্বালিয়ে বয়কট করা হয়। একই সাথে নামমাত্র দামে দেশীয় পণ্য বিক্রির উদ্বোধন করেন রুহুল কবির রিজভী। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের নেতা মাইকেল চাকমা। এছাড়া কয়েকটি গোয়েন্দা সংস্থা এবং অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করা হয়েছে। ইউপিডিএফ নেতা মাইকেল চাকমার অভিযোগ, শেখ হাসিনার ব্যক্তিগত আক্রোশের কারণে তাকে গোপন বন্দিশালায় আটকে রাখা হয়। এস এম ফয়েজের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার আমলে 5 বছর 4 মাস গোপন বন্দিশালায় আটক ছিলেন মাইকেল চাকমা। 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে চোখ মুখ বেঁধে গুম করা হয় তাকে। এমনকি তার সন্ধান চেয়ে করা রিটও শোনেনি উচ্চ আদালত। ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার একদিন পরেই মুক্ত বাতাসে ফেরেন মাইকেল চাকমা। এতদিন সাহস না করলেও বুধবার সকালে গুমের সঙ্গে জড়িতদের বিচার চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেন তিনি। আমি মনে করি তার যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি। আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, আমার গুমের জন্য। এবং সে এবং তার সাথে যারা আরও জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব।
চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনার আমলে গুম হওয়া প্রত্যেকটি ঘটনা তদন্ত করা হবে। মাইকেল চাকমার অভিযোগ গ্রহণ করা হয়েছে। তাকে যে গুম করা হয় সেই গুমের প্যাটার্ন কিভাবে তাকে রাখা হয়েছিল সেই সব ব্যাপারে তিনি আমাদের কাছে আজকে মৌখিকভাবে জানিয়েছেন এবং এই জানানোর মধ্য দিয়ে আমরা ওনার এই বক্তব্য থেকে নিশ্চিত হয়েছি যে এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স যেটা গত সরকারের আমলে সিস্টেম্যাটিক ওয়েতে করা হয়েছে সেগুলো স্বীকার তিনি হয়েছিলেন এবং সে কারণে তিনি একইভাবে এই বক্তব্যগুলো গুম কমিশনের কাছেও দিয়েছেন। আজকে আমাদের কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেহেতু এটা আন্তর্জাতিক আইনের অধীনে একটা অপরাধ, সেই অপরাধের বিচার চাইতে তিনি আমাদের কাছে এসেছেন। তার অভিযোগটাকে আমরা আমলে গ্রহণ করছি, আমরা এগুলোকে তদন্ত করব এবং করে অন্যদের ব্যাপারে যেভাবে আমরা তদন্ত করি এবং বিচারের জন্য উপযুক্ত করে আদালতের সামনে উপস্থাপন করা হবে। এদিকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান সহ বেশ কয়েকজনকে বৃহস্পতিবার জুলাই আগস্ট গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, প্রবাসীরা ইসলামী ব্যাংকগুলোতে টাকা বেশি পাঠাতেন, আর ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার ব্যবসায়িক গ্রুপ সেই ব্যাংকগুলোই লুটপাট করেছে। আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল জানিয়েছেন, অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর 26% রেমিটেন্স বেড়েছে। প্রবাসীদের ভোগান্তি ও সমস্যাগুলো ভিন্ন ভিন্ন মন্ত্রণালয়ের অধীনে হওয়ায় সহজেই সমাধান করা যায় না বলেও উল্লেখ করেন তিনি। প্রবাসীদের পাসপোর্ট সমস্যাটি নিজ মন্ত্রণালয়ের না হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে সমাধান করা হয়েছে। এছাড়া প্রবাসীদের বিনিয়োগ সমস্যার সমাধানও অন্য মন্ত্রণালয়ের। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, জুলাই বিপ্লবের সময় যখন দেশের ইন্টারনেট বন্ধ করে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিল তখনকার সরকার সেই পরিস্থিতিতে প্রবাসীরা সারা বিশ্বে বাংলাদেশের চিত্র তুলে ধরেছিলেন। আমি তাদের থেকে অভিযোগ পেয়েছি যে সেখানে দীর্ঘসূত্রিতা হয় এবং অনেক ক্ষেত্রে হয়রানির মতো ঘটনা ঘটে। আমার আহ্বান থাকবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং একই সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদেরকে এই সেবাগুলো দেওয়ার ক্ষেত্রে যেন কোনো প্রকার দীর্ঘসূত্রিতা কিংবা হয়রানির মতো ঘটনা ভবিষ্যতে আর না ঘটে। আমাদের সরকার দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। আপনাদের সবার প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে, বাংলাদেশের মানুষের পক্ষ থেকে গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা দুঃখ করে বলল যে প্রবাসীরা সবচেয়ে বেশি পছন্দ করে ইসলামী ব্যাংকগুলোতে টাকা পাঠাতে, আর ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। 6টা ইসলামী ব্যাংক থেকে আপনারা জানেন হাজার হাজার কোটি টাকা পাচার করেছে তাদের প্রিয় বিজনেস গ্রুপ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারপতিদের কাজ শুধু বিচার করা আর রায় দেয়া নয়, জনগণের আশা আকাঙ্ক্ষাকেও গুরুত্ব দিতে হবে। বুধবার সুপ্রিম কোর্ট দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধান বিচারপতি। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান। অনুষ্ঠানে প্রধান বিচারপতি আরও বলেন, স্বাধীন বিচার বিভাগ নিশ্চিত করার জন্য পৃথক সচিবালয় গঠন করা খুবই জরুরি। বিচারপতিদের সাংবিধানিক বাধ্যবাধকতা ও আইনের সীমাবদ্ধতার মধ্যেই দেশের মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার তাগিদ দেন তিনি। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, অবৈধ ইটভাটা সহ পরিবেশ দূষণের দায়ীদের বিরুদ্ধে শনিবার থেকে অভিযান চালাবে টাস্ক ফোর্স। দুপুরে রাজধানীর বিআইআইএসএস মিলনায়তনে জলবায়ুর ক্ষতি মোকাবেলায় বৈশ্বিক দর কষাকষির চ্যালেঞ্জ ও সম্ভাবনা বিষয়ে এক সেমিনারে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা জানান, জলবায়ু তহবিলের অর্থ সঠিক খাতে খরচ না হওয়ায় সহযোগিতা কমিয়ে দিয়েছে উন্নয়ন সহযোগীরা। তিনি জানান, একবার ব্যবহার হয় এমন প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করছে সরকার। কার্বন নিঃসরণের জন্য শুধু অন্যদের দায়ী না করে জ্বালানি সাশ্রয়ী ব্যবহার এবং লাইফস্টাইল পরিবর্তনের তাগিদ দেন উপদেষ্টা। দেশের 30% বায়ু দূষণের জন্য ভারতকে দায়ী করেন তিনি। ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান ও এআইইউবির সীমান্ত হত্যার বিচার এবং ছাত্র জনতার নিরাপত্তাহীনতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বিকেলে রাজধানীর ব্রাহ্মপুরা ব্রিজে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে এই বিক্ষোভ সমাবেশ হয়।
এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্ত হত্যার কারণ উদ্ঘাটনে আগামী 24 ঘণ্টার মধ্যে স্বাধীন তদন্ত কমিশন গঠন সহ 3 দফা দাবি উপস্থাপন করা হয়। এছাড়া আগামী 7 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিশনের প্রতিবেদন পেশ করতে হবে। 24 ঘণ্টার মধ্যে সরকারের পক্ষ থেকে তাদের দাবির বিষয়ে ইতিবাচক সাড়া না পেলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। প্রতিবন্ধী ব্যক্তি এবং প্রতিবন্ধিত্ব সংশ্লিষ্ট বিষয়গুলো সংবেদনশীল ও ন্যায্য উপস্থাপনা, গণমাধ্যম সংবাদ ও তথ্যে দর্শক শ্রোতাদের প্রবেশগম্যতা এবং বার্তাকক্ষ ও ব্যবস্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তির অংশগ্রহণের উপর জোর দিয়েছেন গণমাধ্যম ব্যক্তিত্ব ও বিশিষ্টজনেরা। ইউনেস্কোর সহায়তায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক উন্নয়ন সংগঠন সমষ্টির উদ্যোগে গণমাধ্যমে প্রতিবন্ধী সমতা বিষয়ক ব্যবহারিক নির্দেশনার উপস্থাপন ও পরামর্শ সভায় এসব বিষয় উঠে আসে। সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুরুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন ইউনেস্কো ঢাকা অফিসের কমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সেক্টর লিড নূরে জান্নাত প্রমা। নির্দেশিকার প্রধান বিষয়গুলো উপস্থাপন করেন সিনিয়র সাংবাদিক শাহনাজ মুন্নি। বিশেষজ্ঞ আলোচক হিসেবে ছিলেন A2I এর অ্যাক্সেসিবিলিটি বিষয়ক জাতীয় পরামর্শক ভাস্কর ভট্টাচার্য, ঢাকা ট্রিবিউনের নির্বাহী সম্পাদক রিয়াজ আহমেদ, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হেড অফ ডিজিটাল জাহিদ নওয়াজ খান, চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার জামিল রেজা, ILOর কর্মসূচি কর্মকর্তা ফারজানা রেজা, বিভিন্ন গণমাধ্যমের কর্মী ও পেশাজীবীরা। আরো কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট। সুজনের সাধারণ সম্পাদক ও নির্বাচন সংস্কার কমিটির কমিশনার ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, অন্তর্বর্তী সরকারের অধীনে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকবে। সেভাবেই নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। রাতে রংপুর সার্কিট হাউসের হলরুমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে রাজধানীতে। ফার্মগেট আব্দুল হালিম কমিউনিটি সেন্টারে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। শীতকালীন জনদুর্ভোগ বিষয়ে সংবাদ সম্মেলন করেছে এবি পার্টি। কেন্দ্রীয় কার্যালয়ে এতে বক্তব্য রাখেন দলের শীর্ষ সারির নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বলেন, বিভিন্ন পক্ষ থেকে শীতকালে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়, তবে সমন্বয়হীনতার কারণে সঠিকভাবে শীতার্ত মানুষের কাছে শীতবস্ত্র পৌঁছায় না। এ সময় উপস্থিত ছিলেন দলের সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল ও সহকারী সদস্য সচিব ব্যারিস্টার আব্দুল হক সানি। চা শিল্প বিষয়ক সেমিনার হয়েছে সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে। এ সময় বিভিন্ন সমস্যার সমাধানের বিষয়ে আলোচনা করেন বক্তারা। উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আলিমুল ইসলাম, বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মোহাম্মদ সারার হোসেন সহ অন্যরা। মহান বিজয় দিবস উপলক্ষে র্যালি করেছে বাংলাদেশ মোজাইক মার্চেন্টস অ্যাসোসিয়েশন। রাজধানীর হাতিরপুল থেকে র্যালিটি বাংলা মোটর হয়ে ইস্টার্ন প্লাজায় গিয়ে শেষ হয়। উপস্থিত ছিলেন মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ হালদার, সহসভাপতি জাহাঙ্গীর ভূঁইয়া, সহ সাধারণ সম্পাদক সালাউদ্দিন সহ দোকান মালিক ও কর্মকর্তা কর্মচারীরা। ডিস্ট্রিবিউটরদের নিয়ে বিজনেস পার্টনার্স মিট এর আয়োজন করে ইউনাইটেড আইগাস এলপিজি লিমিটেড। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের প্রতিষ্ঠানটির এলপিজি লিমিটেডের নতুন সিও হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয় হারুন ওরতাজকে। এছাড়াও কোম্পানির নতুন সিএফও হয়েছেন ওসমান সেলিক। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ও হেড অব সেলস শওকত ওসমান জামিল। আকিস মোটরসের উদ্যোগে বৈদ্যুতিক যানবাহন ও গতিশীলতার শীর্ষক ব্যবসায়িক সম্মেলন 2024 হয়েছে রাজধানীতে। তেজগাঁওয়ে আকিস সেন্টারের সম্মেলনের প্রধান অতিথি ছিলেন এফবিসিআই এর অ্যাডমিনিস্ট্রেটর মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন আকিস মোটরসের সিও শেখ আমিনুদ্দিন, বুয়েটের প্রফেসর ডক্টর শামসুল হক, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর ABM শহীদুল ইসলাম, BRTA এর ডিরেক্টর শীতাংশু শেখর বিশ্বাস। আর্থিকভাবে অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষার সুযোগ দিতে 20 শিক্ষার্থীকে বৃত্তি দিচ্ছে বিকাশ। রাজধানীর মোহাম্মদপুরের আদাবর ক্যাম্পাসে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেন বিকাশের চিফ এক্সটার্নাল অ্যান্ড কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার মেজর জেনারেল অবসরপ্রাপ্ত শেখ মোহাম্মদ মনিরুল ইসলাম এবং ব্রাক বিশ্ববিদ্যালয়ের ব্রাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথের ডিন ডক্টর লরা রেইখেনবাগ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রদত্ত রেমিটেন্স অ্যাওয়ার্ড 2024 পেয়েছে ইসলামী ব্যাংক পিএলসি। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার কাছ থেকে এই পুরস্কার গ্রহণ করেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ মনিরুল মওলা।
2023-24 অর্থ বছরে দেশে রেমিট্যান্স আহরণে দ্বিতীয় স্থান অর্জন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস 2024 উপলক্ষে রেমিট্যান্স অ্যাওয়ার্ডটি ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ হাতে তুলে দেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এই সময় বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। অর্থনীতির অন্যতম চালকা শক্তি রেমিট্যান্স আহরণে অবদান রাখায় স্বীকৃত স্বরূপ এই গৌরব অর্জন করে সোশ্যাল ইসলামী ব্যাংক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। ইজতেমা ময়দানের দখল নিয়ে জুবায়ের সাতপন্থীদের সংঘর্ষে নিহত 4 হামলাকারীদের গ্রেফতার দাবি, দুপক্ষকে মাঠ ছাড়া নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার। 10 ট্রাক অস্ত্র মামলায় বাবরসহ 7 জন খালাস, সাজা কমল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 10 জনের, উলফা নেতা পরেশ বড়ুয়ার যাবজ্জীবন কারাদণ্ড। হিংসা নয়, 31 দফা বাস্তবায়নই হবে অন্যায় নির্যাতনের জবাব, বললেন তারেক রহমান। সরকার আন্তরিক হলে 4 থেকে 6 মাসের মধ্যে নির্বাচন সম্ভব, মত নেতাদের। গুমের ঘটনায় ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ, প্রবাসীদের পাঠানো অর্থ লুটপাট করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী, দাবি আসিফ নজরুল। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।